হ্যালো বন্ধুরা, আমার নাম অনিক। আমি আমাদের গ্রামের পাশের শহর চন্দ্রনগরে থাকি। আজ তোমাদের আমার জীবনের এমন একটি অধ্যায়ের কথা বলবো যা আমার মাথা থেকে আজও মুছে ফেলতে পারিনি। আমাকে এখন ৩২ বছরের কোঠায় ধরা যায়, কিন্তু যেই সময়ের কথা বলছি তখন আমি কেবল ১৭তে পা দিয়েছি। একটা ছোকরা যার চোখে ছিল হাজার স্বপ্ন আর অদম্য কৌতূহল। গল্পের শুরুটা হয়েছিল আমার মামি শর্মিলাকে ঘিরে। কি দারুণ সুন্দরী ছিল সে! মায়াবী মুখ, টানা টানা চোখ আর ঠোঁটের কোণে লেগে থাকতো এক মিষ্টি হাসি। সেই হাসিতে এমন এক জাদু ছিল যা নিমিষেই মন ভালো করে দিত। মামি আর মামা সব্যসাচীর বিয়েটা ছিল ভালোবাসার। মামা কাজের জন্য শহরের বাইরে থাকতেন, কিন্তু যখনই ফিরতেন তাদের সুখের সংসারে যেন আনন্দের ঢল নামত। আমি তখন ক্লাস 11-এ পড়ি। পড়াশুনোর জন্য প্রায়ই মামার বাড়িতে গিয়ে থাকতাম। শর্মিলা মামি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো আদর করত। তার হাতের রান্না, তার মিষ্টি শাসন, সব কিছুতেই ছিল একরাশ আন্তরিকতা। কিন্তু আমি দেখতাম মামা যখন শহরে থাকতেন না, তখন মামির সেই ঝলমলে মুখটা কেমন যেন মেঘলা হয়ে থাকত। এক গভীর মন খারাপ যেন তাকে ধরে ফেলত। এইভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন খবর পেলাম সব্যসাচী মামা একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে দুবাই চলে যাবেন, পুরো 3 বছরের জন্য। খবরটা শুনে একদিকে যেমন আনন্দ হলো, তেমনি শর্মিলা মামির জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। মামা চলে যাওয়ার আগের দিন বাড়িতে এক ছোটোখাটো আয়োজন করা হলো। আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, হাসি তামাশায় বাড়িটা ভরে রইল। কিন্তু সেই হাসির আড়ালে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম মামির ছলছল চোখ। পরের দিন সকালে মামা এয়ারপোর্টের জন্য তৈরি হলেন। যাওয়ার আগে মামা আমার কাঁধে হাত রেখে বললেন, অনিক, আমি তো চলে গেলাম, তোর মামিটা বড্ড একা হয়ে যাবে। তুই একটু দেখিস, ওর যখন যা লাগে এনে দিস। ও যেন কোনো কষ্ট না পায়। তুই ছাড়া তো ওকে দেখার মতো কেউ নেই। আমি মামাকে ভরসা দিয়ে বললাম, তুমি একদম চিন্তা করো না মামা, আমি মামিকে কোনো সমস্যায় পড়তে দেব না। তুমি শুধু নিজের খেয়াল রেখো। মামা চলে গেলেন। বিশাল বাড়িটাতে পড়ে রইলাম আমি আর মামি। প্রথম কয়েকটা দিন মামি প্রায়ই কথা বলতো না, সারা দিন চুপচাপ থাকতো। জানালার দিকে চেয়ে কি যেন ভাবত। আমি তার একা থাকা দূর করার জন্য নানা চেষ্টা করতাম। তার সাথে বসে টিভি দেখতাম, কলেজের মজার গল্প শোনাতাম, বাজার থেকে তার পছন্দের জিনিস কিনে আনতাম। আস্তে আস্তে মামি আবার স্বাভাবিক হতে শুরু করলো। এরই মধ্যে আমি আমার পড়াশোনার সুবিধার জন্য পাকাপাকিভাবে মামার বাড়ি চলে এলাম। বাবা মাও রাজি হলেন, কারণ ওখানে আমি শান্তিতে পড়াশুনো করতে পারবো আর মামিরও একজন সঙ্গী হবে। আমার ঘরটা ছিল মামির ঘরের ঠিক পাশেই। সব কিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু মাসখানিক যেতে না যেতেই আমি একটা অদ্ভুত জিনিস দেখতে শুরু করলাম। প্রায় প্রতি রাতেই যখন চারদিক চুপচাপ হয়ে যেত, আমি পড়তে বসতাম, তখন মামির ঘর থেকে একটা চাপা অদ্ভুত শব্দ ভেসে আসতো। শব্দটা ঠিক কান্নার মতোও না, আবার হাসির মতোও না। কেমন যেন একটা ফোপানোর আওয়াজ, যা গভীর কষ্ট ছাড়া আসে না। মাঝে মাঝে মনে হতো কেউ যেন দেয়ালের সাথে মাথা ঠুকছে, একটা চাপা ধুপধুপ আওয়াজ। প্রথম আমি ভাবতাম হয়তো আমার ভুল হচ্ছে, কিন্তু যখন পরপর কয়েক রাত একই ধরনের শব্দ পেলাম, আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মামা বিদেশে, বাড়িতে শুধু আমরা 2 জন। মামির যদি কিছু হয়ে যায়, এই ভয়ে আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। শব্দটা এতটাই রহস্যময় ছিল যে আমার ছোকরা মন নানা অজানা চিন্তায় ভরে উঠছিল। মামি কি কোনো বিপদে পড়ছে, নাকি কোনো গভীর কষ্টে এমন করছে? একদিন রাতে শব্দটা যেন একটু বেশি স্পষ্ট শোনা গেল। আমার আর সহ্য হলো না। আমি আস্তে আস্তে মামির ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকেও তখনও সেই চাপা গোঙানির মতো আওয়াজটা আসছিল। আমার মনে হলো এক্ষুনি দরজাটা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ি, কিন্তু পরের মুহূর্তেই মনে হলো এটা হয়তো মামির ব্যক্তিগত কোনো ব্যাপার। কিন্তু কৌতূহল আর চিন্তা আমাকে শান্তিতে থাকতে দিল না। পরের দিন সকালেই ঠিক করলাম মামিকে সরাসরি জিজ্ঞেস করব। ভয়ে ভয়ে আমি মামির কাছে গিয়ে বললাম, মামি, একটা কথা বলবো? মামি আমার দিকে চেয়ে মিষ্টি করে হাসল, কিন্তু সেই হাসির পেছনেও আমি একরাশ ক্লান্তি দেখতে পেলাম। আমি বললাম, মামি, প্রতিদিন রাতে পড়তে বসার সময় তোমার ঘর থেকে কেমন জানি একটা অদ্ভুত শব্দ পাই। আমি তোমাকে ভয়ে কিছু বলিনি। মামি, তুমি কি বলবে কেন প্রতিদিন তোমার ঘর থেকে এরকম শব্দ আসে? মামা তো বিদেশে, তাহলে? আমার প্রশ্ন শুনে মামির মুখের হাসিটা নিমিষে মিলাই গেল। তার চোখ দুটো কেমন যেন অচেনা হয়ে গেল। তিনি আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন, যেন আমার মনের ভিতরটা পড়ে ফেলার চেষ্টা করছেন। তারপর এক লম্বা শ্বাস ফেলে যা বলল তা শোনার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না।
মামির উত্তরটা এতটাই সাজানো আর তাড়াহুজোর মতো শোনালো যে আমার সন্দেহ আরও বাড়ল। আমি শান্ত গলায় বললাম, না মামি, ওটা ইঁদুরের শব্দ ছিল না। আমি পরিষ্কার শুনছি কেউ যেন খুব কষ্ট পাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার কথায় মামির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে একটু রূঢ় স্বরে বললেন, দেখ অনেক, তুই এখন বড় হয়েছিস, অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো ভালো না। যা, নিজের পড়ায় মন দে, এসব আজগুবি চিন্তা মাথা থেকে বের কর। মামির এই রূঢ় আচরণ আমার বুকে লেগে লাগল। আমি তো তার ভালোর জন্যই চিন্তা করছিলাম। অভিমানে আমার গলা ভারী হয়ে এলো। আমি বললাম, মামি, মামা যাওয়ার আগে আমার ওপর তোমার সব দায়িত্ব দিয়ে গেছেন। তোমার যদি কোনো বিপদ হয় আমি মামাকে কি জবাব দেব? আমি শুধু তোমার নিরাপত্তা নিয়ে চিন্তিত, আর কিছু না। আমার গলার স্বরে হয়তো আকুতিটা এতটাই স্পষ্ট ছিল যে মামির কঠোরতার দেওয়ালটা মুহূর্তেই ভেঙে পড়ল। তিনি আমার দিকে ঘুরলেন। এবার তার চোখে রাগ ছিল না, ছিল একরাশ অসহায়ত্ব আর গভীর মন খারাপ। তিনি একটা লম্বা শ্বাস ফেলে বললেন, ভাগ্নে, এমন কিছু কষ্ট আছে যা কাউকে বললে বোঝানো যায় না। কিছু যন্ত্রণা থাকে যা একা একা সইতেই হয়। তুই এসব বুঝবি না, আরও বড় হ, তারপর হয়তো বুঝবি। আমি বললাম, না মামি, আমার কাছে পরিষ্কার মনে হয় তোমার ঘর থেকেই ওই অদ্ভুত শব্দগুলো আসে, আর সেই রহস্যটা জানা আমার খুব দরকার, কারণ আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারি না। মামি আর কোনো উত্তর দিল না, শুধু ম্লান হয়ে নিজের কাজে মন দিল। এরপর কয়েকটা দিন সব চুপচাপ। আমি আর ওই কথা তুলিনি, কিন্তু আমার কান দুটো সারাক্ষণ সজাগ থাকত। রাতের সেই রহস্যময় শব্দটা আর আগের মতো জোরে শোনা না গেলেও মাঝে মাঝেই ভেসে আসত। এভাবেই আরও সপ্তাহখানেক কেটে গেল। একদিন রাতে আমি অঙ্ক করছিলাম, এমন সময় মামি এসে দরজায় দাঁড়ালো। আমি মুখ তুলে অবাক হয়ে গেলাম। মামি পরেছে গাঢ় নীল রঙের একটা শাড়ি, চোখে হালকা কাজল, কপালে ছোট্ট একটা টিপ, আর খোলা চুলে বেলি ফুলের মালা। আবঝা আলোতে তাকে কোনো স্বপ্নপুরীর পরীর মতো লাগছিল। আমি মুগ্ধ হয়ে বললাম, মামি, তোমাকে যা লাগছে না, আজ কোথায় যাচ্ছ তা কি? মামি দরজায় হেলান দিয়ে একটা মন খারাপের হাসি হেসে বলল, যাব আর কোথায় ভাগ্নে, এই চার দেওয়ালি তো এখন আমার জগৎ। কোথাও যাওয়ার নেই, কেউ দেখারও নেই, তবুও মাঝে মাঝে মন চায়, তাই একটু সাজি, নিজের মনকেই সান্ত্বনা দেই। মামির গলার স্বরে এমন এক গভীর শূন্যতা ছিল যা আমার ছোকরা মনটাকেও নাড়া দিয়ে দিল। আমি বললাম, কে বলল দেখার কেউ নেই? আমি তো আছি, সত্যি বলছি মামি। মামা যদি আজ তোমাকে দেখতেন তাহলে হয়তো দ্বিতীয়বার তোমার প্রেমে পড়ে যেতেন। আমার কথা শুনে মামি খিলখিল করে হেসে উঠল। বহুদিন পর তার এমন প্রাণ খোলা হাসি শুনলাম। তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন, তুই খুব দুষ্টু হয়েছিস অনিক, অনেক কথা শিখে গেছিস। একটু থেমে আমার চোখের দিকে সরাসরি চেয়ে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাগ্নে, একটা কথা কও তো, এই যে আমি এত সুন্দর করে সাজলাম, এর বদলে তুই আমাকে কিছু দিবি না? আমি অবাক হয়ে বললাম, আমি তোমাকে কি দেব মামি, আমার তো কিছুই নেই। মামি আমার আরও কাছে এগিয়ে এলো। তার চোখ দুটো চিকচিক করছিল। তিনি ফিসফিস করে বললেন, তোর কাছে যা আছে তা আর কারো কাছে নেই। তুই আমাকে একটু সঙ্গ দিতে পারবি না অনেক? আমার খুব একা লাগে অনেক, ভীষণ একা। মামির গলার স্বরে যে আকুতি ঝরে পড়ছিল তাতে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সেই রাতে আমি প্রথম বুঝতে পারলাম আমার মামি বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে ঠিক ততটাই একা আর ভঙ্গুর। তার এই সাজগোজ, এই হাসি, সব কিছুই হয়তো তার ভেতরের বিশাল শূন্যতাটাকে ঢাকবার একটা মরিচ চেষ্টা। আর তখনই আমি ঠিক করলাম, যেইভাবেই হোক মামির ঘরের ওই রহস্যময় শব্দের পেছনের কারণ আমাকে জানতেই হবে। তার একাকিত্বের সঙ্গী যদি হতে না পারে, তার কষ্টের কারণটা তো অন্তত জানতে হবে। তাই পরের দিন আমি আবার মামিকে সরাসরি বললাম, মামি, আমি আর পারছি না। তোমার ঘর থেকে কিসের শব্দ হয়, আর তুমি কি করো ঘরের মধ্যে তা আমাকে বলতেই হবে। আমার জেদ দেখে মামি কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর আমার চোখের দিকে স্থিরভাবে চেয়ে বলল, সত্যি জানতে চাস অনিক? আমি কর্কশ গলায় বললাম, হ্যাঁ মামি, আমি জানতে চাই। শেষমেশ মামি যেন হার মানলেন। তিনি একটা লম্বা শ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তুই যখন কিছুতেই শুনবি না, তাহলে শোন। এই শব্দের রহস্য যদি জানতে চাস তাহলে আজ রাতে তোকে আমার ঘরে থাকতে হবে, একেবারে গভীর রাত পর্যন্ত। কি ভাগ্নে, পারবি থাকতে? মামির প্রস্তাবে আমার বুকের ভেতরটা ধরাস করে উঠে গেল। অজানা ভয় আর তীব্র কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ আমাকে ধরে ফেলল। আমি এক মুহূর্ত দেরি না করে উত্তর দিলাম, হ্যাঁ মামি, আমি পারব। আমি অবাক হয়ে বাক্সটার দিকে তাকালাম। একটা সাধারণ বাক্স থেকে কিভাবে এমন রহস্যময় শব্দ আসতে পারে?
মামি বাক্সটা আমার হাতে দিয়ে বললেন, খোল। আমি কাপা হাতে বাক্সটা খুললাম। ভেতরে মুলতান মাটির ওপর রাখা ছিল একটা ছোট্ট পুরনো টেপ রেকর্ডার আর কয়েকটা ক্যাসেট। আমি অবাক হয়ে মামির দিকে তাকালাম। মামি চোখের জল মুছতে মুছতে বললেন, তোর মামা যখন প্রথমবার কাজের জন্য বাইরে গিয়েছিল তখনই রেকর্ডারটা আমাকে দিয়ে গিয়েছিল। বলেছিল, যখন আমার কথা খুব মনে পড়বে তখন এটাতে আমার গলার আওয়াজ রেকর্ড করে শুনবে। মনে হবে আমি তোমার পাশেই আছি। প্রথম প্রথম আমরা দুজনেই খুব মজা করে এটা ব্যবহার করতাম। ও ফোন করলে আমি ওর কথা রেকর্ড করে রাখতাম, ওর গান, ওর কবিতা আবৃত্তি সব। আবার আমিও আমার মনের কথা রেকর্ড করে ওকে পাঠাতাম। একটু থেমে তিনি আবার বললেন, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তোর মামা এখন অনেক ব্যস্ত, আগের মতো আর সময় দিতে পারে না। আর আমি এই একা থাকাটা আর সহ্য করতে পারি না। তাই যখন বুকের ভেতরটা কষ্টে ফেটে চৌচির হয়ে যায় তখন এই রেকর্ডারটা চালাই। আমি তখনও বুঝতে পারছিলাম না তাহলে সেই অদ্ভুত কান্নার মতো শব্দটা কিসের। মামি আমার মনের কথা বুঝতে পেরেই যেন বললেন, শুধু তোর মামার গলার আওয়াজ না অনিক, এই ক্যাসেটগুলোতে আমার কান্নাও রেকর্ড করা আছে। যখন আমার খুব কষ্ট হয়, যখন মনে হয় এই পৃথিবীতে আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই, তখন আমি নিজের কান্না, নিজের আর্তনাদ রেকর্ড করি। তারপর গভীর রাতে একা একা সেই রেকর্ড করা কান্নাগুলো শুনি। শুনতে শুনতে মনে হয় আমার কষ্টের ভাগ নেবার জন্য আরও একজন আমি আমার পাশে বসে কাটছে। আমার একা থাকাটা যেন একটু কমে। মামির কথাগুলো আমার মাথায় যেন হাতুড়ির মতো আঘাত করল। তাহলে এই ছিল সেই রহস্যময় শব্দের উৎস। কোনো ভূতপ্রেত বা অজানা বিপদ না, এটা ছিল এক গভীর একাকিত্বের নীল নকশা। নিজের সাথে নিজের কথাবার্তা, নিজের কান্নার সাথে নিজের সহমর্মিতা। নিজের রেকর্ড করা কান্না শুনে কেউ সান্ত্বনা খোঁজে, এটা আমার কল্পনারও বাইরে ছিল। আমি মামির মুখের দিকে তাকালাম। তার গাল বেয়ে অঝরে জল গড়াচ্ছে। সেই মুহূর্তে আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটা আমার সামনে বসে আছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। তার কষ্টটা যেন আমার বুকেও এসে বিঁধল। মামি ফুপিয়ে উঠে বললেন, তুই হয়তো ভাবছিস আমি পাগল হয়ে গেছি, তাই না অনিক? কিন্তু বিশ্বাস কর, এই উপায়টা ছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। এই শব্দগুলোই আমার রাতের সঙ্গী, এই কান্নাগুলোই আমার বেঁচে থাকার সান্ত্বনা। তার কথা শুনে আমার সব জগৎ যেন ওলটপালট হয়ে গেল। আমি ভাবতেই পারছিলাম না যে মামিকে আমি সারাদিন হাসি খুশি দেখি, তার ভিতরে এত গভীর একটা ক্ষত লুকিয়ে আছে। সেই রাতে সেই বন্ধ দরজার ওপারে আমি শুধু একটা রহস্যের সমাধান পেলাম না, পেলাম একাকিত্বের এক ভয়ঙ্কর রূপের পরিচয়। শর্মিলা মামির কথাগুলো আমার ছোকরা মনের ওপর এক গভীর দাগ ফেলে গেল। নিজের রেকর্ড করা কান্না শুনে একাকিত্ব দূর করার এমন করুণ উপায় থাকতে পারে তা আমার ভাবনারও বাইরে ছিল। সেই মুহূর্তে আমার মনে হলো আমি যেন হঠাৎ করে অনেক বড় হয়ে গেছি। মামির ভেতরের শূন্যতাটা আমি যেন নিজের চোখে দেখতে পাচ্ছিলাম। তার প্রতি আমার মনে যে সামান্য কৌতূহল বা সন্দেহ ছিল তা মুহূর্তে ধুয়ে মুছে গিয়ে সেখানে জন্ম নিল গভীর সহানুভূতি আর শ্রদ্ধা। আমি মামির দিকে তাকালাম। তিনি তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তার কাঁপা কাঁপা শরীরটা দেখে আমার মনে হলো এখনই হয়তো তিনি ভেঙে পড়বেন। আমি কি করব বুঝতে পারছিলাম না। কোনো সান্ত্বনার ভাষাই আমার জানা ছিল না যা তার এই গভীর ক্ষতটাকে একটুও সারিয়ে তুলতে পারে। আমি খুব আস্তে করে তার হাতটা ধরলাম। আমার স্পর্শ পেয়ে মামি চমকে আমার দিকে তাকালেন। তার ছলছলে চোখে ছিল রাজ্যের বিস্ময়। আমি নরম গলায় বললাম, মামি, তুমি পাগল নও, তুমি খুব একা, খুব। আমি আগে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিও। আমার কথায় মামির কান্না যেন আরও বেড়ে গেল। তিনি এবার আর নিজেকে সামলাতে পারলেন না। আমার কাঁধে মাথা রেখে শিশুর মতো কাঁদতে লাগলেন। আমি চুপ করে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। সেই রাতে কোনো কথা দিয়ে না, শুধু নীরব উপস্থিতি দিয়েই আমি তার কষ্টের সঙ্গী হবার চেষ্টা করছিলাম। অনেকক্ষণ পর মামির কান্না একটু থামল। তিনি কাঁধ থেকে মাথা তুলে ভেজা চোখে আমার দিকে চেয়ে বললেন, আজ আমার ভেতরের এত বড় একটা বোঝা নেমে গেল অনিক। এই কথাটা আমি কাউকে বলতে পারিনি। সবাই ভাবতো আমার কিসের অভাব, কিন্তু মনের অভাবটা যে কত বড় তা কে বুঝবে। আমি তার হাতটা আরও শক্ত করে ধরে বললাম, আমি বুঝবো মামি, আমি। আজ থেকে তুমি আর একা নও। যখনই তোমার কষ্ট হবে, যখনই তোমার একা লাগবে, তুমি আর ওই রেকর্ডারের কাছে যাবে না, তুমি আমার কাছে আসবে। আমি তোমার সব কথা শুনব। তোমার যদি কাঁদতে ইচ্ছে করে আমার সামনে কাঁদবে। আমি হয়তো তোমার কষ্ট কমাতে পারবো না, কিন্তু তোমার কষ্টের ভাগ তো নিতে পারবো।
আমার কথা শুনে মামির মুখে এক চিলটে লাল হাসি ফুটে উঠল। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, তুই এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেলি কিভাবে ভাগ্নে? সেই রাতের পর থেকে আমাদের মামি ভাগ্নের সম্পর্কটা যেন এক নতুন মাত্রা পেল। আমি আর শুধু তার ভাগ্নে ছিলাম না, হয়ে উঠলাম তার সবচেয়ে কাছের মানুষ, তার মনের কথা শোনার একমাত্র মানুষ। আমি আমার পড়াশোনার রুটিন বদলে ফেললাম। দিনের একটা নির্দিষ্ট সময় আমি মামির সাথে কাটাতাম। কখনো ছাদে গিয়ে তার সাথে গাছপালার যত্ন নিতাম, কখনো রান্নাঘরে গিয়ে তার সাথে গল্প করতে করতে রান্নার কাজে সাহায্য করতাম, আবার কখনো পুরনো দিনের বাংলা সিনেমা চালিয়ে দুজনে একসাথে বসে দেখতাম আর হাসতাম। আমি দেখলাম মামিও আস্তে আস্তে বদলাচ্ছেন। তার মুখের সেই মেঘলা ভাবটা কেটে এক ধরনের স্নিগ্ধতা ফিরে আসছে। রাতের বেলা তার ঘর থেকে আর কোনো রহস্যময় শব্দ আসত না। তার বদলে মাঝে মাঝে ভেসে আসত গুনগুন করে গান গাওয়ার সুর অথবা টিভির হালকা আওয়াজ। একদিন বিকেলে আমরা ছাদে বসে চা খাচ্ছিলাম। মামি হঠাৎ বলে উঠলেন, জানিস অনিক, আজ তোর মামা ফোন করছিল। অনেকদিন পর ওর সাথে মন খুলে কথা বললাম। ওকে বললাম, আমি এখানে একা ঠিকই, কিন্তু একদম একা না। ওর ভাগ্নেটা আমার খুব খেয়াল রাখে। এই কথা বলতে গিয়ে তার গলাটা খুশিতে চিকচিক করে উঠল। আমি দেখলাম মামির সেই পুরনো মায়াবী হাসিটা আবার ফিরে এসেছে। কয়েক মাস পর একদিন ঘর গোছাতে আমি সেই পুরনো কাঠের সিন্দুকটার দিকে তাকালাম। কৌতূহলবশত আমি মামিকে জিজ্ঞেস করলাম, মামি, ওই টেপ রেকর্ডারটার কি হলো? মামি আমার দিকে চেয়ে হাসলেন। তারপর সিন্দুকটা খুলে সেই ছোট্ট বাক্সটা বের করে আনলেন। তিনি বাক্সটা খুলে রেকর্ডারটা হাতে নিলেন, তারপর একটা নতুন ফাঁকা ক্যাসেট বের করে সেটার ভেতরে ঢোকালেন। আমি অবাক হয়ে বললাম, কি করবে ওটা দিয়ে? রেকর্ড বাটনে চেপে মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে হাসি মুখে বললেন, হ্যালো সব্যসাচী, শুনতে পাচ্ছ? আমি শর্মিলা। আজ আমাদের ছাদের গাছে প্রথম বেলি ফুটেছে। কি সুন্দর গন্ধ! আর অনিক আজ পরীক্ষায় খুব ভালো ফল করেছে। আমরা আজ একসাথে বসে তোমার পছন্দের পায়েস রান্না করছি। তুমি ফিরে এলে তোমাকেও খাওয়াবো। আমরা এখানে খুব ভালো আছি, খুব। তার গলার স্বরে কোনো কান্না ছিল না, ছিল একরাশ ভালোবাসা আর নতুন করে বেঁচে থাকার আনন্দ। তিনি আর তার নিজের কান্না রেকর্ড করছিলেন না, রেকর্ড করছিলেন জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো তার প্রিয় মানুষটার জন্য। বন্ধুরা, এই ছিল আমার জীবনের সেই অধ্যায়ের গল্প। সেদিন আমি বুঝতে পেরেছিলাম মানুষের সবচেয়ে বড় অসুখ হলো একা থাকা, আর তার একমাত্র ওষুধ হলো নিঃস্বার্থ সঙ্গ আর একটু সহমর্মিতা। মামির ঘরের রহস্যময় শব্দের পেছনে কোনো ভয়ঙ্কর কিছু ছিল না, ছিল শুধু একজন একা মানুষের অব্যক্ত যন্ত্রণা। আমি পেরেছিলাম সেই যন্ত্রণার ভাগ নিতে, আর তাতেই যেন এক নতুন ভোরের আলো ফুটে উঠেছিল আমাদের সেই ছোট্ট সংসারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো।